আরে গোবিন্দ দা, আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। আরে দীপু, কি হলো? এত তাড়াহুড়ো কেন? আরে আজকের দিনটা এতই বিশেষ যে আমি আর অপেক্ষা করতে পারলাম না। আপনার সঙ্গে একটা বিশেষ জায়গায় যেতে হবে। কোথায় নিয়ে যাবে? কোনো কেস আছে নাকি? না গোবিন্দ দা, কেস নয়, আমার গ্রামের বাড়ি আসানসোলে। আপনি শুনেছেন নিশ্চয়ই, সেখানে একটা ভুতুড়ে গ্রাম আছে। হ্যাঁ, শুনেছি। তবে সত্যি কি তেমন কিছু আছে? হ্যাঁ গোবিন্দ দা, সত্যি আছে। আরে চলুন চলুন, ট্রেনে যেতে যেতে সব বলবো। আর আজকের দিনটা আরো বিশেষ, কারণ আজকে শতাব্দীর সেরা দিন হতে চলেছে। আজ রাতে আমরা দুখানা চাঁদের প্রতিফলন দেখতে পারবো। এর মানে ভালো আত্মারা আজকে তাদের ন্যায়ের শক্তি ফিরে পাবে। সত্যি? তাহলে তো মজার হতে চলেছে। চলো যাওয়া যাক। এরপর তারা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। তো দীপু, বলো, বেনেগ্রামের গল্পটা বলো। গোবিন্দদা, বেনেগ্রাম একসময় খুবই সুন্দর আর শান্ত ছিল, কিন্তু কিছু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি ঘটনা? এক মহিলা রাস্তা পার হচ্ছিল, তখন কিছু লোক তাকে ছিনতাই করে, হত্যা করে, আর তারপর ট্রেন লাইনে ফেলে দেয়। এরপর থেকে প্রতি সপ্তাহে রাতের বেলায় একটি করে মৃতদেহ পাওয়া যেতে থাকে। গ্রামের মানুষ বলতো তারা সেই মহিলাকে সাদা পোশাকে দেখেছে, যে নাকি প্রতিশোধ নিচ্ছে। আমরা কি সেই গ্রামে যাব? হ্যাঁ গোবিন্দদা, গ্রামটা এখন প্রায় জনশূন্য। শুধু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কিছু লোক আসে আর পরের দিন চলে যায়। তবে আমি জানি এই রহস্য সমাধান করতে আপনি পারবেন। ট্রেন থেমে গেল। দীপু, আর কত দূর? এই তো আর একটু পথ বাকি। আরে মাকে জানিয়ে দিয়েছি, মা অপেক্ষা করছে মনে হয়। তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। গোবিন্দ বাবু, আসুন আসুন, খেতে বসুন। ধন্যবাদ মাসিমা। মা, গোবিন্দদাকে স্পেশাল মাছের ঝোলটা দাও তো, খেয়ে নিয়ে আমরা বেনেগ্রামে যাব। অবশ্যই, তবে তোমরা সাবধানে যেও। অনেক ভয়ানক গল্প শুনেছি সেই গ্রাম নিয়ে। তারা দুজনে খাওয়া দাওয়া শেষ করে বেনেগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দীপু, এই গ্রামটা অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। হ্যাঁ গোবিন্দদা, এখানের একটি পুকুরে নাকি সেই মহিলার আত্মা ভেসে ওঠে। গ্রামের লোকেরা বলে রাতে এখানে এলে সেই মহিলার আত্মা দেখতে পাওয়া যায়। সত্যি? তাহলে চলো দেখি কি রহস্য লুকিয়ে আছে। কিছু দূর হেঁটে তারা সেই পুকুরের সামনে এসে দাঁড়ালো। জায়গাটা বেশ নিশ্চুপ। তখনই সেখানে শীতল হাওয়া বইতে শুরু করে এবং এক ছায়ামূর্তির উদ্ভব ঘটে সেই পুকুরের ধারে। হ্যাঁ গোবিন্দদা, এইটাই সেই মহিলা। তারা দুজনে নিজের ভয়কে কাবু রেখে সামনে এগিয়ে গেল কিছুটা। আপনি কে? কিভাবে এখানে এলেন? গোবিন্দদা, শুনছেন? চারপাশে কিছু একটা আছে। দীপু, সাবধানে থাকো। কিছু একটা আছে, আমরা যা দেখতে পারছি না। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। পুকুরের জল অদ্ভুতভাবে আলোড়িত হয়। পেছন থেকে হাড় ভাঙার আওয়াজ শোনা যায়। এটা কি ছিল? পেছনে একটি ছায়ামূর্তি দ্রুত কাছে আসছে। গোবিন্দ এবং দীপু দৌড়ে পালাতে থাকে। দীপু, এখানে ভীষণ ঠান্ডা। গোবিন্দদা, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু এটা এটা কিভাবে সম্ভব? মন্দিরের ভেতরে অদ্ভুত আওয়াজ বের হতে থাকে। দেওয়াল থেকে রক্তের ছাপ দেখা যায়। মন্দিরের ভিতরের মূর্তির চোখ থেকে রক্ত ঝরছে। এগুলো এগুলো কি হচ্ছে?
আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কে তুমি? কোথায় আছো? গোবিন্দদা পা টানছে, কিছু একটা আমাদেরকে নিচের দিকে নিয়ে যেতে চাইছে। দীপু, শক্তি লাগাও, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। গোবিন্দ এবং দীপু কোনো মতে সেখান থেকে পালিয়ে এক পুরনো স্কুল ঘরের সামনে আসে। সেখানে সে দুজন লোককে দেখতে পায়, যাদের পোশাকে মাফিয়া লাগছিল। মালিক, আমরা আজ অব্দি কতগুলো তাও খুন করেছি? হাতে গুনে শেষ করতে পারবি না, তবে আমাদের এই খুনগুলো সেই মহিলার আত্মার হাতে বলিদান নামে পরিচিত। এটা ভাবলে বেশ হাসি পায়। আর ওরা কি জানে যে যারা আমাদের এই কর্মকাণ্ড দেখে নিয়েছে ভুলে, তারা সবাই আমাদের হাতে খুন হয়েছে। তারা দুজনে হাসতে লাগলো। তবে চামেলি আজ আসতে দেরি করছে। ওর এই মহিলার আত্মার অভিনয় শুরু হলে বেশ সহজে শেষ হতেই চায় না। ওই যে অনেক কথা, এবার ভালোভাবে কয়লাগুলো ব্যাগে ভরাট কর। গোবিন্দ এবং দীপু আড়াল থেকে সব শুনছে। তার মানে এই সব কিছুই অভিনয়? আসলে এমন কোনো মহিলার অস্তিত্বই নেই? দীপু, এরা কয়লা চুরি করছে। দীপু এবং গোবিন্দ তাদের সামনে গেল। দাঁড়াও, তোমরা কি করছো? এই তোরা এখানে কি করছিস? আমরা সত্যের পথে। তোদের মেরে ফেলবো। দীপু, আমাদের কিছু করতে হবে, এদের কাছ থেকে সত্যিটা বের করতে হবে। তোরা ভাবছিস কি এখানে কোনো ভূত আছে? হঠাৎ স্কুল ঘরের দেওয়ালে রক্তের লেখা ফুটে ওঠে। আমি প্রতিশোধ চাই। এটা কি? আমি বলেছিলাম এখানে কিছু একটা আছে। ছায়ামূর্তি হঠাৎ আবার উপস্থিত হয়, মাফিয়াদের দিকে এগিয়ে যায়। শুধু মাফিয়ারাই তাদের দেখতে পারছে। ভূত! পালা! দীপু, এই সুযোগে পালাও। মাফিয়ারা পালিয়ে যায়। ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। গোবিন্দ দীপু একে অপরের দিকে তাকিয়ে বোঝে কিছু অদৃশ্য শক্তি তাদের রক্ষা করেছে। ওদিকে সেই মাফিয়া দুজন পালাতে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং সামনে সেই ছায়ামূর্তি দেখে মনে পড়ে আমাকে কিভাবে মেরেছিলিস? সেই মাফিয়া দুজন কয়লা ভরছিল ব্যাগে। তখন একজন মহিলা মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল এবং হঠাৎ সেই মাফিয়ার ছায়া দেখতে পেয়ে তাদের সামনে এগিয়ে গেল। সে তাদের কর্মকাণ্ড দেখে সেগুলো ফাঁস করার সিদ্ধান্ত নিল। একজন মাফিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং ছুরি দিয়ে তাকে কুপিয়ে মেরে ফেলল। তার লাশ রেল লাইনের ওপর ফেলে দিল। মাফিয়া দুজন সেই ছায়ামূর্তিকে দেখে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে গোবিন্দ এবং দীপু তাদের দুজনকে পাকড়াও করে এবং গ্রামের পুলিশের হাতে তুলে দেয়। কিছুই বুঝতে পারছে না দীপু, আমাদের কে রক্ষা করলো। গোবিন্দদা, মনে হয় আজকের দুই চাঁদের প্রতিফলন আমাদের রক্ষা করেছে। ভালো আত্মারা আজ তাদের শক্তি ফিরে পেয়েছে। আজকের চাঁদটা বেশ সুন্দর। দীপু, আজকের অভিযান ছিল অসাধারণ। ভূতের ভয় নয়, আসল ভয় মানুষের অন্ধকার মনের ভিতরেই লুকিয়ে থাকে। হ্যাঁ গোবিন্দদা, সত্যিটা খুঁজে বের করাই আমাদের কাজ। গোবিন্দ দীপু আবার ট্রেনে উঠে বাড়ি ফেরার পথে মনোযোগ দিয়ে চিন্তা করে তাদের রক্ষা করা সেই মহিলার আত্মা ছিল কিনা। কিন্তু তারা আর কখনো জানতে পারবে না দুই চাঁদের প্রতিফলনে সেই রহস্যের ইতি ঘটে। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।